নমস্কার বন্ধুরা, বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব বিষয়টি একেবারে সহজ ভাষায় এবং পরীক্ষার উপযোগী ভাবে বোঝাতে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই নোট করে নেবে। তাহলে আর দেরি না করে চলো আজকের পাঠটা শুরু করা যাক। আমরা যে বুকসটা কভার করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জিওগ্রাফি বুক। সেটা হচ্ছে মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ। এখানে আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে এক্সোজেনাস প্রসেস অ্যান্ড ল্যান্ড ফর্মটা, ঠিক আছে, পার্ট 3টা। এর মধ্যে আমরা বায়ুর কাজের অলরেডি একটা লেকচার আপলোড হয়ে গেছে, এটা দ্বিতীয় লেকচার আপলোড হবে। তো আজকে এই সম্বন্ধে আমরা আলোচনা করব। ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা ও বায়ুর কাজ। তো এটা আমরা বেসিক টু অ্যাডভান্স দেখছি। এর মধ্যে পার্ট 1টা কমপ্লিট হয়ে গেছে এবং পার্ট 2টাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পার্ট 3 এর মধ্যে আমরা দেখব ক্ষয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে মাশরুম রোগ, জিউগেন, ইয়ারডাং, ভ্যান্টিফ্যাক্ট, ডিফ্লেশন, হলো ডিসর্ট এন্ড পিগমেন্ট, এই কয়েকটা টপিক আজকে আমরা দেখব। তারপরে যেগুলো বেঁচে থাকবে সেগুলো হচ্ছে পরিবহন কার্য, সঞ্চয় কার্য আর PYQ। তো এটা আমরা একটা ভিডিও বা দুটো ভিডিও লাগবে, আমরা নিয়ে চলে আসবো। টপিকটা হচ্ছে ভূমিরূপ পরিবর্তন কি। এগুলো তো আমাদের অলরেডি করানো আছে, ঠিক আছে, এগুলো প্রিভিয়াস লেকচারে গিয়ে দেখো, তোমরা পেয়ে যাবা। বহির্জাত শক্তি কি, বায়ু কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা পড়বো ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা। এর মধ্যে আছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এর পার্ট 3টা আজকে আমরা দেখব ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে। বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ। বায়ুর ক্ষয় কার্যের ফলে প্রধানত 6টি গুরুত্বপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হয়। এর মধ্যে প্রথম হচ্ছে মাশরুম রক, জিউগেন, ইয়ারডাং, ভ্যান্টিফ্যাক্ট এবং ডিফ্লেশন হলো ডেজার্ট পিগমেন্ট। তো এগুলোকে একটা একটা করে আমরা রেকর্ড করছি। মাশরুম রক কি, ঠিক আছে। মাশরুম রোগের আগে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই যে তোমরা কি কখনো মাশরুম দেখেছো? মাশরুম, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি, দেখবে মাশরুমের উপরের অংশ বড় এবং নিচের অংশ সরু থাকে। ঠিক সেই রকম দেখতে একটি শিলা হলো মাশরুম শিলা, ঠিক আছে। তো আমরা এর ডেফিনেশনটা দেখে নিচ্ছি। বায়ুর অবঘর্ষণে শিলার নিচের অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়। শিলার নিচের অংশটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়। উপরের অংশ বড় ও নিচের অংশ সরু থাকে, তাকে আমরা মাশরুম শিলা বলি। তো এই রকমের মাশরুম শিলাটা হয়, ঠিক আছে, এরকমের। নিচে কি থাকে? নিচে সরু থাকে। আর উপরে কি থাকে? উপরে ভারী, ভারী শিলাটা থাকে, সেটাকেই আমরা বলি মাশরুম শিলা। তো এটা খানিকটা দেখতে কার মতো আছে? এটা খানিকটা দেখতে মাশরুমের মতো আছে, সেখান থেকে এই নামটা পড়েছে মাশরুম শিলা, ঠিক আছে। নিচে ক্ষয় কেন হয়েছে বেশি করে? কারণ বালিগুলো যে ধুলো বালি বা ওর কণাগুলো যে উড়ে, তো সেগুলো সবচেয়ে বেশি কোথায় ক্ষয় করে? নিচের অংশে। আর এখানে নিচের অংশ মধ্যে এটা দেখো, শিলার উপরি ভাগটা, যে উপরের যে স্তরটা আছে সেটা তো কঠিন শিলায় আছে, কিন্তু নিচের যেটা আছে সেটা হচ্ছে মানে আহ নিচেরটা নরম শিলা আছে, ঠিক আছে, যার জন্য ক্ষয়প্রাপ্তটা বেশি হয়েছে। এবার এটা কিভাবে সৃষ্টি হয় দেখে নিচ্ছি আমরা। মনে করো মরুভূমিতে একটি বড় শিলা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এটা একটা বড় শিলা দাঁড়িয়ে ছিল মরুভূমির মধ্যে। বাতাস বইছে, কিন্তু বাতাসের সঙ্গে উড়ে যাওয়া অধিকাংশ বালিকণা ভূমির খুব কাছ দিয়ে যায়, ঠিক আছে, ভূমির কাছে, এটা ভূমি আছে এর কাছাকাছি দিয়ে যাচ্ছে, ঠিক আছে।
তাই শিলার নিচের অংশ বেশি আঘাত লাগে, উপরের অংশে তুলনামূলক কম আঘাত লাগে। ফলে নিচের অংশ দ্রুত ক্ষয় হয় এবং উপরের অংশ প্রায় অক্ষত থাকে। অনেক বছর পরে শিলাটি মাশরুমের মতো দেখতে হয়। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে জিউগেন। এর সংজ্ঞাটা দেখে নিচ্ছি। উপরে শক্ত ও নিচে নরম শিলা থাকলে বায়ুর ক্ষয়ে যে টেবিল সদৃশ ভূমিরূপ সৃষ্টি হয় তাকে আমরা জয়গেন বলি। ঠিক আছে। তো এটা একটা টেবিলের মতো লাগছে না, ডাইনিং টেবিলের মতো, কিন্তু এর আকারটাও মোটামুটি খানিকটা কার মতো আছে, মাশরুম শিলার মতোই লাগছে। ঠিক আছে, কিন্তু ওটা মাশরুম শিলাটা মানে অনেকটা মাশরুমের মতো দেখতে, তাই ওকে মাশরুম শিলা বলি, কিন্তু এটা আলাদা একটু। এটা কি আছে, হার্ড রক এবভ এন্ড সফট রক বিলো, মানে উপরের যে মানে ইটা আছে, শিলাটা আছে, সেটা কি আছে, হার্ড রক আছে, মানে শক্ত শিলা আছে। কিন্তু নিচের যেটা রক আছে সেটা কি আছে, নরম শিলা আছে, বলেই ক্ষয়প্রাপ্তটা নিচের দিকে বেশি হচ্ছে। আরেকটা কারণ আছে নরম শিলা মানে নিচের দিকে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ, সেখানে বেশি করে কি হচ্ছে, ঘর্ষণটা বেশি করে হচ্ছে। এর সৃষ্টিটা দেখে নিচ্ছি। প্রথমে শক্ত শিলার গায়ে ছোট ফাটল তৈরি হয়। প্রথমে এই যে শক্ত শিলা আছে এর গায়ে প্রথম ছোট মানে ফাটল তৈরি হচ্ছে। ঠিক আছে। তারপরে সেই ফাটল দিয়ে বাতাস ও বালিকণা ভিতরে ঢোকে, তার ভিতরে ঢুকছে। ভেতরে নরম শিলায় দ্রুত ক্ষয় হয়। ঠিক আছে। যখন ভিতরে সেই বালি কণাগুলো ঢুকে যায়, সেই সময় কি করে, সেই সময় ভিতরের যে নরম শিলাগুলো থাকে সেগুলোকে দ্রুত ক্ষয় করে, কিন্তু উপরের শক্ত শিলা সহজে ক্ষয় হয় না। ফলে নিচে ফাঁকা হয়ে যায় এবং দেখতে অনেকটা টেবিলের মতো লাগে। ইয়ারডাং। ইয়ারডাং এর সংজ্ঞাটা দেখে নিচ্ছি। বায়ুর অবঘর্ষণে দীর্ঘ সরু ও বাতাসের সমান্তরাল শৈলশিরা তৈরি হয়, তাকে আমরা কি বলি, ইয়ারডাং বলি। ছবিটা দেখো, ছবিটা দেখে মনে হবে যে আমরা কোন ভূমিরূপটা দেখছি, নৌকার মতো দেখতে না ভূমিরূপটা, খানিকটা নৌকার মতোই দেখতে। তো এর বৈশিষ্ট্য হচ্ছে নৌকার মতো আকৃতি, বাতাসের দিকে সমান্তরাল, একদিকে ঢাল কম অন্যদিকে ঢাল বেশি। এর সৃষ্টি হওয়ার কারণ কি আছে, মরুভূমিতে দীর্ঘদিন ধরে একই দিকে বাতাস প্রবাহিত হচ্ছে। যখন বাতাসটা একই দিকে প্রবাহিত হবে তখন এই রকমের ঢালটা তৈরি হবে। ঠিক আছে, ভূমিরূপটা তৈরি হবে। ফলে নরম শিলা দ্রুত ক্ষয় হয় এবং কঠিন শিলা অপেক্ষাকৃত কম ক্ষয় হয়। ফলে লম্বা সরু উঁচু শৈলশিরা তৈরি হয়। ঠিক আছে। এখানে বৈশিষ্ট্যটাও দেওয়া আছে একটা অন্য, যে অন্যদিকে ঢাল বেশি থাকে, একদিকে ঢাল কম থাকে, বাতাসের সমান্তরাল এবং নৌকার মতো আকৃতি। তারপরে আমরা দেখে নিচ্ছি ভ্যান্টিফ্যাক্টটা। তো ভ্যান্টিফ্যাক্টের সংজ্ঞাটা দেখছি। ভ্যান্টিফ্যাক্ট বলতে কি বুঝি, এখানে বলতে বুঝি মানে বোঝানো হয়েছে যে তোমরা আগে বলো যে কখনো কি এমন পাথর দেখেছো যার গায়ে অনেকগুলো সমতল দিক রয়েছে এরকমের, এটা একটি অদ্ভুত না শিলা, এই অদ্ভুত শিলাকেই আমরা কি বলি, ভ্যান্টিফ্যাক্ট বলি। তো বায়ুর অবঘর্ষণে বহু সমতল পৃষ্ঠ বিশিষ্ট শিলাকে কি বলে, ভ্যান্টিফ্যাক্ট বলে। ঠিক আছে। সৃষ্টি, একই শিলায় বিভিন্ন দিক থেকে বাতাস এসে আঘাত করে বালিকণার ঘর্ষণে প্রতিটি দিক সমান্তরাল ভাবে কেটে যায়, ফলে এই শিলাকে সমতল পৃষ্ঠ তৈরি হয়। তো এখানে দেখো যে একই শিলায় বিভিন্ন দিক থেকে বাতাস এসে, এটা একটা শিলা আছে। ঠিক আছে, এটা একটা শিলা আছে, আর এর উপরে কি হচ্ছে, বিভিন্ন দিক থেকে কি আসছে, বাতাস আসছে। ঠিক আছে, যার আঘাতের ফলে কি হচ্ছে, এরকমের মানে কেটে দিচ্ছে। ঠিক আছে, এদিক থেকে বাতাস আসছে, এদিকটা কেটে দিচ্ছে, ওদিক থেকে বাতাসটা আসছে, ওদিকে কেটে দিচ্ছে। তো এইরকমের যে মানে ভূমিরূপটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি, ভ্যান্টিফ্যাক্ট। ঠিক আছে। ডিফ্লেশন হলো, ডিফ্লেশন হলোর মধ্যে আছে যে এবার আমরা যে অপসারণের ফলে তৈরি হচ্ছে এটা একটি ভূমিরূপ দেখবো। ঠিক আছে, এটা অপসারণের এটা ডিফ্লেশন হলোটা কার ফলে মানে তৈরি হচ্ছে, কার ফলে তৈরি হচ্ছে, অপসারণের ফলে। সংজ্ঞাটা দেখে নিচ্ছি। বায়ুর অপসারণের ফলে সৃষ্টি হওয়া গর্তকে আমরা কি বলি, ডিফ্লেশন হলো। এই যে গর্তটা আছে,
একেই আমরা কি বলি, ডিফ্লেশন হলো। তো এই সৃষ্টি কিভাবে হচ্ছে, বাতাস আলগা বালি ও ধুলো উড়িয়ে নিয়ে যায়, ধীরে ধীরে সেই জায়গা নিচু হয়ে যায় এবং অনেক বছর পর সেটা কি গর্ত, সেখানে গর্ত তৈরি হয়ে যায়। বৈশিষ্ট্য দেখে নিচ্ছি, সাধারণত মরুভূমি অঞ্চল দেখা যায়। এগুলো কোথায় দেখা যাবে? সাধারণত মরুভূমি অঞ্চলে। বায়ু শুকনো কণা অপসারণ করে গর্ত সৃষ্টি করে, আকারে ছোট থেকে বড় হতে পারে, এই আকারটা ছোট থেকে বড় হতে পারে, ঠিক আছে। আর এগুলো আমরা কোথায় দেখতে পাবো? মরুভূমি অঞ্চলে। ডেজার্ট পিভমেন্ট, ডেজার্ট পিভমেন্ট বলতে আমরা কি বুঝি? বায়ুর অপসারণের ফলে শুকনো কণা সরে গিয়ে বড় পাথর দ্বারা আচ্ছাদিত ভূমিকে ডেজার্ট পিভমেন্ট বলে, ঠিক আছে। আমরা এই মরুভূমির মানে পাথরের রাস্তা, এটা একটা পাথরের রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি না, পাথরের মতো আছে। সমান্তরাল যে ওই ইগুলো দেখলে, রোগগুলো, ঠিক আছে, তার মতোই আছে অদ্ভুত শিলাগুলো, ঠিক আছে। সৃষ্টি কোথায় হচ্ছে? বাতাস শুকনো বালি উড়িয়ে নিয়ে যায় কিন্তু বড় পাথর তুলতে পারে না, ঠিক আছে। এখানে যে বাতাসগুলো আছে তারা শুকনো মানে বালি উড়িয়ে নিয়ে যায়, যেগুলো বালিকণা হালকা গুলো থাকে, ঠিক আছে, সেগুলোকে উড়িয়ে নিয়ে যায় কিন্তু বড় পাথরকে তারা তুলতে পারে না। ফলে বড় পাথরগুলো ভূমিতে থেকে যায় আর পুরো এলাকাটা পাথরে ঢেকে যায়। এর বৈশিষ্ট্য, শুকনো কণা ও বালি উড়ে যায়, বড় কঙ্কর ও নুড়ি থেকে যায়। ভূমি পাথরের চাদরে ঢাকা থাকে, সাধারণত শুষ্ক মরুভূমিতে দেখা যায়, ঠিক আছে। এখানেও ডেফিনেশনটা দেওয়া আছে, তোমরা দেখতে পারো। বায়ুর অপসারণ প্রক্রিয়া শুকনো কণা ও বালি উড়ে গেলে যা ভূমিতে বড় বড় কঙ্কর ও নুড়ি থেকে যায় এবং ভূমির উপরিভাগ পাথর দ্বারা আবৃত থাকে, তাকেই আমরা ডেজার্ট পিভমেন্ট বলি। এখানে শুকনো বালি কণাগুলোও ছিল কিন্তু তারা উড়ে চলে গেছে, যার ফলে এই রকমের ভূমিরূপটা আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি তোমরা 6টাই মানে যে ভূমিরূপটা দেখালাম সেগুলো তোমার মনে থাকবে। ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা, এর যে পার্ট 4টা আছে এটা আমরা নেক্সট ক্লাসে করব, যেটা থাকবে আমাদের পরিবহনের কার্য। এখানে আমরা দেখবো সাসপেনশন, ফ্লোটেশন, সারফেস এন্ড ক্রিপ, ঠিক আছে। ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্লেনেশনটা করা হবে। তো আজকের লেকচারটা এইটুকুই ছিল। তো এই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ক্লাসটি তোমাদের জন্য উপকারী হয়েছে এবং ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ক্লাসের আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করুন, ঠিক আছে। থ্যাংক ইউ। জয় হিন্দ।